রেডিওটা বাজছে সুরে, গল্প আসছে শনিবার ঘুরে। নমস্কার, আমরা গপ্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনীর দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ভিলেজ লজার। স্যার আর্থার কোনান ডয়েলের জন্ম 22শে মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে স্যার কোনান ডয়েলের। আজকের কাহিনী প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1927 সালে ফেব্রুয়ারি মাসে। আজকের গল্পের সূত্রধার আমি আকাশ, শার্লক হোমসের ভূমিকায় সৌম্য। শুরু হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ভিলেজ লজার। 23 বছর গোয়েন্দাগিরি করছে শার্লক হোমস। 17 বছর আমি তাকে সহযোগিতা করছি। কীর্তি কাহিনী সব খাতায় লিখে রেখেছি। কাজেই ওকে নিয়ে গল্প লিখতে বসলে উপাদানের অভাব কখনোই ঘটে না। সমস্যা হয় কেবল বাছাবাছি নিয়ে। বইয়ের তাকে সারি সারি ইয়ারবুক আর তাগাড় করা ডিসপ্যাচ কেস ভর্তি। কত যে কাহিনী রয়েছে তার ইয়ত্তা নেই। অপরাধ বিজ্ঞানের ছাত্র তা ঘাটলে উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। ভিক্টোরিয়া যুগের শেষের দিকের সরকার আর সমাজের নানান গলদ আর কেলেঙ্কারির সন্ধান পেলে। পারিবারিক কেলেঙ্কারি যারা চেপে রাখতে চান নির্ভয় থাকতে পারেন। এ ব্যাপারে বন্ধু হোমস বড় সজাগ। যখন প্র্যাকটিস করছে তখনও যা বলবার নয় তা বলেননি। স্মৃতির রন্ধন করার সময়ও যা গোপনে রাখবার তা গোপনে রেখেছে এবং রাখবে। তবে সম্প্রতি এই ধরনের গোপন কাগজপত্র যেভাবে নষ্ট করার চেষ্টা হয়েছিল, আমি তার ঘোরতর নিন্দা করছি। এই চেষ্টা যদি আবারও করা হয়, হোমস আমাকে অধিকার দিয়েছে রাজনীতিবিদ, লাইট হাউস এবং প্রশিক্ষিত অতিবজি দীর্ঘগ্রীবপক্ষী করমোরান সংক্রান্ত সমস্ত কেচ্ছা পাবলিককে জানিয়ে দেওয়ার। এই হুঁশিয়ারি পড়ে একজন নিশ্চয়ই বুঝতে পারবেন কি বলতে চাইছি আমি। হোমসের অদ্ভুত পর্যবেক্ষণ ক্ষমতা, যা তার সহজাত প্রতিভা, সব কেসে প্রকাশ পাওয়ার সুযোগ পায়নি। কোনো কেসে হাড়কালি হয়ে গিয়েছে ফল পাড়তে, কোথাও তার টুপ করে খসেও পড়েছে। তাই জীবনযুদ্ধের অনেক ভয়ঙ্করতম ট্র্যাজেডিতে নিজস্ব প্রতিভা দেখানোর সুযোগ পায়নি। এ কেসও সেই ধরনের, নামধাম কেবল পাল্টে দিচ্ছি। 1896 সালের শেষের দিকে একদিন দুপুরে ঠিক আগে হোমসের একটা চিঠি পেলাম। আমার সঙ্গ চাইছে। বেকার স্ট্রিটে পৌঁছে দেখলাম তামাকের ধোঁয়ায় ঘরটা প্রায় অন্ধকার। হোমসের চেয়ারে বসে এক বৃদ্ধা মহিলা, বাড়িগুলি টাইপের হৃষ্টপুষ্ট মাতৃসুলভ চেহারা। আলাপ করিয়ে হোমস বলল, ওয়াটসন, ইনি মিসেস মেরিলো, সাউথ ব্রিক্সটনে থাকেন। তামাকের ধোঁয়ায় কোনো আপত্তি নেই, তুমিও খেতে পারো, যদিও অভ্যেসটি অতিশয় কদর্য। ইনি এসেছেন একটা দারুণ ইন্টারেস্টিং গল্প শোনাতে। গল্পের উপসংহারটা চমকপ্রদ হতে পারে, তুমি যদি হাজির থাকো ওয়াটসন। আমাকে তুমি যা বলবে। আচ্ছা মিসেস মেরিলো, মিসেস রোন্ডারকে বলে দেবেন যদি আমি ওর সামনে যাই তো সঙ্গে একজন সাক্ষী রাখব। ভগবান আপনার ভালো করবেন মিস্টার হোমস। আপনি আসছেন শুনলে যা বলবেন ও তাই করবে। তাহলে বিকেল নাগাদ আসছি দুজনে। তার আগে ডক্টর ওয়াটসনের সামনে ঘটনাগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক। আপনি বলছেন মিসেস রোন্ডার আপনার বাড়িতে 7 বছর ভাড়াটে হয়ে রয়েছে, কিন্তু মুখ দেখেছেন মাত্র একবার। সেটুকুও না দেখতে পারলে বোধহয় বেঁচে যেতাম। সাংঘাতিকভাবে দুমড়ানো মুচড়ানো কি বিকৃত বিভৎস মুখ। মিস্টার হোমস, বিশ্বাস করুন তাকে মুখ বলা যায় না। ওপরের জানালায় সেই মুখ এক পলকের জন্য দেখেছিল গয়লা। দুধের বালতি উল্টে ফেলেছিল সে বাগানে। দেখেছিলাম আমিও। মিসেস রন্ডার বুঝতে পারেনি যে আমি হঠাৎ এসে যাব। খুব তাড়াতাড়ি মুখ ঢাকা দিয়ে ও বলেছিল, এখন বুঝলেন তো কেন 12 মাস ঘুমটা দিয়ে থাকে। আচ্ছা মিসেস মেরিলো, মিসেস রোন্ডারের পূর্ব ইতিহাস জানেন কিছু? একদম না। ঘর ভাড়া নেওয়ার আগে কারোর সুপারিশ হয়নি?
না, তবে নগদ অনেক টাকা দিয়েছিল। 3 মাসের ভাড়া আগাম সব শর্ত মেনে দিয়েছিল এক কথায়। আমি গরিব মানুষ, হাতের লক্ষ্মী, তাই পায়ে ঠেলতে পারিনি। আপনার বাড়ি পছন্দ করার কোনো কারণ দেখিয়েছিল? বাড়িটা রাস্তা থেকে ভেতরের দিকে। ও বলেছিল ও নিরিবিলিতে থাকতে চায়, ও একা সময় কাটাতে চায়, তার জন্য টাকা ছড়াতে ও রাজি। আচ্ছা, বুঝলাম। একবারই শুধু মুখ দেখেছিলেন, তাও আচমকা, তাই তলিয়ে দেখতে চান কি ব্যাপার, তাই তো? ঠিক তা নয় মিস্টার হোমস, আমার খুব টাকার দরকার। তাহলে আজ হঠাৎ এই ব্যাপার নিয়ে এত নাড়াচাড়া পড়লো কেন? শরীর ভেঙে পড়েছে বলে। মিসেস রন্ডার যেন মরতে বসেছে, মনটা ভেঙে চুরমার হয়ে গেছে, খুন খুন বলে চেঁচাচ্ছে। একবার শুনলাম ও বলছে, জানোয়ার, রাক্ষস কোথাকার। তখন নিশুতি রাত, সারা বাড়ি গম গম করে উঠল সেই চিৎকারে। তাই পরদিন গিয়ে বললাম তাকে, মনকে কেন খামোখা উতলা করছেন, পুলিশ অথবা পাদ্রি ডাকি, মনটা শান্ত হবে। বলুন, ডেকে আনছি তাহলে। আপনি বিশ্বাস করবেন না মিস্টার হোমস, এটা শুনে মিসেস রন্ডার বাড়ি মাথায় করে নিয়ে বলল, না না, পুলিশ না, পুলিশ না, পাদ্রি এসেই বা কি করবে? যা হয়ে গেছে তাকে তো আর পাল্টাতে পারবে না, কিন্তু মরবার আগে সব বলতে পারলে শান্তিতে মরতে পারতাম। তখন বললাম, বেসরকারি গোয়েন্দাকে ডাকলে হবে, মিস্টার শার্লক হোমস। শুনেই লাফিয়ে উঠল মিসেস রন্ডার, বলল, ঠিক বলেছেন, ওকেই চাই। আসতে না চাইলে বলবেন আমি বন্যজন্তু প্রদর্শক রন্ডারের বউ, আব্বাস পারভা। এই নামটা বললি উনি ঠিক আসবেন। দেখুন দেখুন, এই দেখুন, কাগজে লিখে দিয়েছে নামটা। এরপর হোমস বলল, হ্যাঁ, আমি আসছি ঠিক 3টের সময়। হাঁসের মতো দুলে দুলে ঘর থেকে বেরিয়ে গেলেন ওই ভদ্রমহিলা। সঙ্গে সঙ্গে যেন অ্যালার্জির বিস্ফোরণ ঘটল শার্লক হোমসের ভেতর। ছিটকে গেল ঘরের কোণে স্তূপাকার রাশি রাশি ওই 5 মেশালি বইয়ের দিকে। মিনিট কয়েক কেবল পাতা উল্টে যাওয়ার খসখস আওয়াজ শোনা গেল। তারপরে তৃপ্তির সূচক ধ্বনি শোনা গেল তার গলার মধ্যে দিয়ে। যা খুঁজছে তা পেয়ে গেছে। উত্তেজনার চোটে মেঝে থেকে উঠতেও ভুলে গেল সে। বিচিত্র বুদ্ধমূর্তির বই পরিবর্তিত অবস্থায় বাবু হয়ে বসল, যেন চোখ দিয়ে গেলে গেল পাতার পর পাতা। ইউরেকা ওয়াটসন, কেসটা তখনই ভাবিয়ে তুলেছিল আমাকে। ওয়াটসন, এই দেখো দেখো দেখো, মার্জিনে নোটস লিখে রেখেছি। মাথা মুন্ডু অবশ্য তখন কিছুই বুঝতে পারেনি, শুধু বুঝেছিলাম করোনার ভুল করেছে। আব্বাস পারভা ট্র্যাজেডির ঘটনা কিছু মনে পড়ছে তোমার? না, বললাম আমি। কিন্তু আমার সঙ্গেই তো তখন ছিলে তুমি। তবে হ্যাঁ, আমি নিজেও তো ধাঁধার জবাব পাইনি তখন। তাছাড়া দুপক্ষের কেউই আমাকে কনসাল্ট করতে আসেনি। পড়ে শোনাবো? হ্যাঁ, সংক্ষেপে একটু বলো শুনি। রন্ডারের নাম তখন ঘরে ঘরে। সার্কাস দুনিয়ার অত বড় খেলোয়াড় আর কেউ ছিল না, কিন্তু যখন মদের পাল্লায় পড়ে নিজের আর সার্কাসের সুনাম রসাতলে যেতে বসেছে, ঠিক তখন ট্র্যাজেডিটা ঘটে। বার্কশায়ারে আব্বাস পারভা বলে একটা ছোট্ট গ্রাম আছে। ক্যারাভ্যান সেই গ্রামে পৌঁছানোর পরেই ঘটে সেই বিভৎস ঘটনাটা। যাচ্ছিল অন্যত্র, রাত কাটানোর জন্যে তাঁবু খাটিয়েছিল আব্বাস পারভায় খেলা দেখাতে নয়। অত ছোট গ্রামে পয়সা উঠত না খেলা দেখিয়ে। জন্তু জানোয়ারের মধ্যে ছিল এক ভারী চমৎকার আফ্রিকান সিংহ, নাম সাহারা কিং। স্বামী স্ত্রী দুজনেই খাঁচার ভেতরে ঢুকে খেলা দেখাতো সাহারা কিংকে নিয়ে। এই দেখো ওয়াটসন, একটা ফটোগ্রাফ, দেখলেই বুঝবে চেহারার দিক দিয়ে রন্ডার ছিল বিরাট শুয়োরের মতো, কিন্তু কি অপূর্ব সুন্দরী ছিল রন্ডারের বউ। সাহারা কিং যে সত্যই বিপজ্জনক সে লক্ষণ নাকি আগেই দেখা গিয়েছিল, কিন্তু তোয়াক্কা করা হয়নি। সাহারা কিংকে রাত্রে খাওয়ানো হতো,
খাওয়াতো হয় রুন্ডার নয় তার বউ। আর কাউকে কাছে ঘেঁষতেও দিত না, কারণ ছিল যাদের হাতে খাওয়া পাবে সাহারা কিং তাদেরকেই উপকারী বন্ধু হিসাবে মেনে নেবে, থাবা টাবা মারবে না। এই বিশ্বাসই ছিল স্বামী স্ত্রী দুজনের মধ্যেই। 7 বছর আগে এক রাত্রে স্বামী স্ত্রী দুজনেই যায় সিংহের খাবার নিয়ে। ঠিক তারপরে ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। কিন্তু ঠিক কি ঘটেছিল আজও জানা যায়নি ওয়াটসন। তাবশুদ্ধ লোক জেগে উঠেছিল সিংহের গর্জন আর নারী কণ্ঠের আর্তনাদে। লণ্ঠন নিয়ে লোকজন ছুটে এসে দেখলে খাঁচার দরজা খোলা। 10 গজ দূরে মুখ থুবড়ে পড়ে আছে রুন্ডার। মাথার পেছনে সিংহের খাবার গভীর দাগ, খুলি ঘুরিয়ে গেছে। দরজার সামনেই চিত হয়ে শুয়ে পড়ে আছে মিসেস রুন্ডার। সিংহ চড়ে বসেছে তার বুকের উপর, মুখ ছিঁড়ে ফালা ফালা করে ফেলেছে। বাঁচবে বলে আর মনে হয় না। সার্কাসের সবচেয়ে স্ট্রংম্যান লিওনার্দো ক্লাউন ব্রিক্সকে নিয়ে দলবল সমেত লম্বা ডান্ডা দিয়ে খুঁচিয়ে ঢোকালো সাহারা কিংকে। তারপর তালা দিল খাঁচায়। কিন্তু ওয়াটসন, সাহারা কিং যে কিভাবে খাঁচা থেকে বেরোলো তার রহস্যভেদ কিন্তু আর হলো না। স্বামী স্ত্রী দুজনকে সামনে দেখে আর দরজা খোলা হচ্ছে দেখে সাহারা কিং নিশ্চয়ই নিজেই ধাক্কা মেরে বেরিয়ে এসেছিল বাইরে। মিসেস রুন্ডারকে আচ্ছন্ন অবস্থায় ধরাধরি করে তুলে নিয়ে যাওয়ার সময় কাপুরুষ কাওয়ার বলে নাকি বারবার চেঁচিয়েছিল। 6 মাস পরে এজাহার দেওয়ার অবস্থায় এসেছিল মিসেস রুন্ডার। কিন্তু তদন্ত করে শেষ পর্যন্ত এই কথাই বলা হয়েছিল যে নিছক দুর্ঘটনা, আর অযথা দুঃসাহস দেখাতে গিয়েই প্রাণ বিসর্জন দেয় রুন্ডার। এছাড়া আর কিছু হতে পারে কি? ওয়াটসন, তা বলতে পারো, কিন্তু বার্কশায়ারের ছোকরা পুলিশ অফিসার এডমন্ডেরও খটকা লেগেছিল। আমার কাছে এসেছিল পরামর্শ করতে। এখন সে এলাহাবাদে। রোগা চেহারা, চুল হলদে। হ্যাঁ, জানতাম ওয়াটসন, তোমার ঠিক মনে পড়বে। আচ্ছা, খটকা লাগলো কেন? কি জানো তো ওয়াটসন, খটকা আমারও লেগেছিল। ছাড়া পেয়ে লাফিয়ে বেরিয়ে গিয়ে পলায়মন রুন্ডারকে পেছন থেকে থাবা মেরে পালিয়ে যেতেই পারত সাহারাকে। ফের খাঁচার কাছে ফিরে এসে রুন্ডারের স্ত্রীকে মাটিতে ফেলে মুখ চিবোতে গেলই বা কেন? তাছাড়া ভদ্রমহিলা কাওয়ার বলে চেঁচিয়েছিল কেন? স্বামী এসে সিংহের খপ্পর থেকে বাঁচায়নি বলে? কিন্তু স্বামী নিজেই তো তখন পরলোকে। সে অবস্থায় কাওয়ার বলে গাল কেন দেওয়া হলো? ওয়াটসন, হিসেব তো মিলছে না। তা ঠিক। আরও আছে, এখানেই শেষ নয়। সিংহের গর্জন আর নারী কণ্ঠের আর্তনাদের মাঝে একটা পুরুষ কণ্ঠের চিৎকারও শোনা গিয়েছিল। যেন ভীষণ আতঙ্কে দিশেহারা হয়ে চেঁচিয়ে উঠেছিল সিংহের গর্জনের সঙ্গে সঙ্গে। রুন্ডার নিশ্চয়ই। ভুল করছো তুমি ওয়াটসন। মাথা ছাতু হয়ে যাওয়ার পর কি কেউ চেঁচায়? একাধিক সাক্ষীর মুখেও শোনা গেছে একই কথা। নারী কণ্ঠের আর্তনাদের সঙ্গে মিশে এসেছিল বিশেষ এক পুরুষ কণ্ঠের ভয়ার্ত চিৎকার। তাঁবুর প্রত্যেকেই তখন চেঁচাচ্ছিল, তাই আমার মনে হয়েছিল। আসলে স্বামী স্ত্রী দুজনেই যখন খাঁচার 10 গজ দূরে ছিল, তখন খাঁচা থেকে লাফিয়ে বেরিয়ে আসে সাহারা কিং। দেখেই পেছন ফিরে পালাতে গিয়েছিল রুন্ডার, তাই সিংহের চাঁটাটা গিয়ে পড়ে তার মাথায়। রুন্ডারের বউ বেগতিক দেখে খাঁচায় ঢুকে বাঁচতে চেয়েছিল, কিন্তু খাঁচা পর্যন্ত পৌঁছবার আগেই সাহারা কিং তার বুকের ওপর বসে আরম্ভ করে দেয় সেই সিংহ গর্জন আর আঁচড় কামড়। স্বামী যদি পালাতে না যেত, সিংহ রেগে গিয়ে তেড়ে যেত না। এই জন্যেই কাপুরুষ বলে চেঁচিয়েছিল রুন্ডারের বউ। ব্রিলিয়ান্ট! কিন্তু একটা খুঁত রয়েই গেল ওয়াটসন। যথা? খাঁচার 10 গজ দূরেই যদি ছিল দুজনে, দরজাটা খুলল কে? কোনো শত্রু নিশ্চয়ই। যাদের সঙ্গে খাঁচার ভেতরে খেলা দেখিয়ে অভ্যস্ত এতদিন, খাঁচার বাইরে তেড়ে গিয়ে তাদেরকে থাবা মারতে গেল কেন সাহারা কিং? শত্রু ব্যক্তিটি রাগিয়ে দিয়েছিল বলেই হোম চুপ করে রইল, কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল,
রোন্ডারের সোরের মতো চেহারা তো দেখলে। শুনেছি মদ খেলে তখন কোনো কাণ্ডজ্ঞান থাকতো না। শুনলে তো ওয়াটসন, ভদ্রমহিলা বলে গেলেন। নিশুতি রাতে জানোয়ার রাক্ষস কোথাকার বলে চেঁচায় তার ভাড়াটি। মাতাল স্বামীর অত্যাচারের দৃশ্য স্বপ্নে ফিরে এসেছে বলেই নিশ্চয়ই অমন চেঁচিয়েছে। যাই হোক ওয়াটসন, খেয়ে দিয়ে চলো বেরিয়ে পড়া যাক। যথাসময়ে ছ্যাগড়া গাড়ি নিয়ে পৌঁছলাম মিসেস মেরিলোর বাড়িতে। চৌকাঠ জুড়ে দাঁড়িয়েছিলেন স্থূলাঙ্গী ভদ্রমহিলা, ভাড়াটে যাতে বাড়ি থেকে সরে না পড়ে। পই পই করে সে বিশেষ আমাদের হুঁশিয়ার করে দিয়ে ছেঁড়া কার্পেট মোড়া সিঁড়ি দিয়ে দোতলায় গেলেন রহস্যময় ভদ্রমহিলার ঘরে। ঘরটা স্যাঁতস্যাঁতে, আলো হাওয়া কম। দীর্ঘকাল যে খাঁচায় আটকে রেখেছিল বনের পশুদের, সে যেন আজ নিজেই আটকে পড়ে আছে। ছায়াচ্ছন্ন কোণে ভাঙা চেয়ারে বসে ছিল সেই ভদ্রমহিলা। মুখে ঘুমটা, শুধু ঠোঁট আর থুতনি বেরিয়ে আছে। নিখুঁত গড়ন দেখেই বোঝা যায় গোটা মুখটি এককালে নিখুঁত ছিল। শরীরও নিটল, যদিও দীর্ঘদিন বসে থাকার ফলে একটু ভাঁজ আর খাঁজ দেখা দিয়েছে শীর্ষাঙ্গে। কণ্ঠস্বরও মোলায়েমের মিহি। এরপর বলল, আমি জানতাম আমাকে চিনবেন মিস্টার হোমস। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, আপনার কেসে যে আমার আগ্রহ আছে তা জানলেন কি করে? কাউন্টি ডিটেকটিভ মিস্টার এডমন্ডের কাছে। ওনাকে মিথ্যে বলেছিলাম ইচ্ছে করে। কেন? একজনকে বাঁচানোর জন্য। যদিও সে অপদার্থ, তাহলেও সে আমার খুব কাছের মানুষ ছিল এককালে। এখন কি সে বাঁধা সরে গেছে? গেছে। যার কথা বলছি সে আর ইহলোকে নেই। তাহলে পুলিশকে সব বলছেন না কেন? নিজের জন্যে বলছি না, আমি শান্তিতে মরতে চাই। পুরনো কাসন্দি ঘেঁটে কেচ্ছা ছড়িয়ে কেলেঙ্কারি আর বাড়াতে চাই না। কিন্তু মরবার আগে এমন একজনকে সব কথা বলে যেতে চাই যার নিজস্ব বিচার বুদ্ধি আছে। আপনার অভিনন্দনের জন্য ধন্যবাদ। এই জীবনে এখন বই পড়া ছাড়া আর কিছু করণীয় আমার নেই। পৃথিবীর সব খবর রাখি বলেই আপনারও কীর্তিকলাপ আমার নখদর্পণে। আপনাকে বলে হালকা হতে চাই, সেই কারণে। বলুন তাহলে। ভদ্রমহিলা ড্রয়ার থেকে একটা ফটো বার করে বাড়িয়ে দিল সামনে। পেশাদার দড়াবাজিকের ছবি, অপূর্ব আকৃতি, পেশি বহুল, পুষ্ট বুকের ওপর দুহাত ভাঁজ করে ভারী গোঁপের আড়ালে মুচকি হাসি ফুটিয়ে তুলে দাঁড়িয়ে যেন বহু যুদ্ধ বিজয়ের আত্মতৃপ্ত পুরুষ সিংহ তিনি। এরপর ভদ্রমহিলা বলল, এরই নাম লিওনার্দো। স্ট্রংম্যান লিওনার্দো সাক্ষী হয়েছিল যে? হ্যাঁ, আর এই আমার স্বামী। এবার যার ছবি দেখলাম তাকে মানুষরূপী শুয়োর বললেই চলে। ভয়াবহ পৈশাচিক মুখের চেহারা, রাগে যেন ফুলছে, গাঁচলা বেরোচ্ছে ঠোঁটের কোণ দিয়ে। খুদের চোখে সে কি জিজ্ঞাসা দগ্ধ করতে চাইছেন যেন জগৎ সংসারকে। জানোয়ার, ইতর, নরপিশাচ, চওড়া চৌকোনা, চোয়ালের পড়তে পড়তে পরিস্ফুট এই তিনটে এবং আরও অনেক বিশেষণ। ছবি দুটো দেখালাম যাতে আমার কাহিনী বুঝতে সুবিধে হয় আপনাদের। সার্কাসের গরিব নেই আমি। মানুষ হয়েছি কাঠের গুঁড়োয় শুয়ে, রিংয়ের মধ্যে লাফালাফি করে। তখন আমার বয়স 10 বছর। বড় হওয়ার পর শুয়োরের মতো এই জানোয়ারটা ভালোবেসে বিয়ে করলো আমাকে। পরে বুঝলাম প্রেম নয়, খামানলে আহুতি দিলাম নিজেকে। শুরু হলো নরক যন্ত্রণা। মারধর কিছুই বাদ যায়নি, বেঁধে চাবুক মারত। যন্ত্রণায় কাতরাতাম। সার্কাসের সবাই ওকে মনে প্রাণে ঘৃণা করত, আমাকে অনুকম্পা করত।
তার থেকে বেশি কিছু করতে সাহস পেত না যে। দল ভাঙা শুরু হয়ে গেল তখন থেকেই। সার্কাসের সুনাম গোল্লায় গেল। লিওনার্দো আর জিমি গ্রিগস কোনো রকমে চালিয়ে গেল সার্কাস। এই সময়ে লিওনার্দোকে ভালোবেসে ফেললাম। ওর সুন্দর শরীরের ভেতরে যে একটা ভীতু মানুষ আছে তখন জানতাম না। তবে রোন্ডারের তুলনায় সেই মুহূর্তে লিওনার্দো ছিল আমার কাছে দেবদূতের মতো বরণীয়। রোন্ডার টের পেয়েছিল আমাদের গোপন ভালোবাসা। শোধ তুলতে আমার ওপর অকথ্য অত্যাচার করত। একদিন আমার কান্না শুনে ভ্যানের দোরগোড়া পর্যন্ত দৌড়ে এসেছিল লিওনার্দো। সেই রাতেই একটা ভীষণ কাণ্ড ঘটল। ঠিক করলাম আর নয়, রোন্ডারকে খুন করতে হবে নিজেকে বাঁচানোর জন্যে। প্ল্যানটা লিওনার্দো, এ ব্যাপারে মাথা ওর সাপ। আমার অত সাহস ছিল না। একটা কাঠের গদা তৈরি করলো লিওনার্দো। ভেতরে ঠাসা রইল শীষে, বাইরে 5টা লম্বা ইস্পাতের পেরেক, ঠিক যেন সিংহের থাবা। ঠিক হলো এই থাবার ঘায়ে খতম করা হবে রোন্ডারকে, কিন্তু সবাই মনে করবে মরেছে সিংহের থাবায়। নিশুতি রাত। অভ্যেস মতো দস্তার গামলায় কাঁচা মাংস নিয়ে স্বামী স্ত্রী গেলাম সিংহকে খাওয়াতে। নকল থাবা নিয়ে ভ্যানের আড়ালে ওত পেতে আছে লিওনার্দো। পেছন থেকে পা টিপে টিপে এসে মারল স্বামীর মাথায়। আওয়াজ শুনেই নেচে উঠল মনটা। দৌড়ে গিয়ে খুলে দিলাম খাঁচার দরজা। আর ভয়ানক ব্যাপারটা ঘটে গেল ঠিক সেই মুহূর্তেই। মানুষের রক্তের গন্ধ এদের নাকে কত তাড়াতাড়ি যায় নিশ্চয়ই তা জানে। চোখের পলকে সাহারা কিং ঝাঁপিয়ে পড়লো আমার বুকে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। চিৎকার করে উঠল লিওনার্দো। সেই মুহূর্তে ভয় না পেয়ে ও যদি গদা দিয়ে মারতো সাহারা কিং এর মাথায়, বেঁচে যেতাম আমি। কিন্তু দেখলাম তা না করে প্রাণের ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে লিওনার্দো। সঙ্গে সঙ্গে সিংহের দাঁত বসে গেল আমার মুখে। বিকট বোটকা গন্ধ, মুখের লালার বিষ আর ভয়াল গজরানিতে আমি অজ্ঞানের মতো হয়ে গেলাম। প্রাণপণে 2 হাত দিয়ে সিংহের মুখ সরিয়ে রাখলাম দূরে। কানে ভেসে এলো লোকজনের চিৎকার। পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলার আগে দেখলাম লিওনার্দো আর গ্রিগস ডান্ডা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সাহারা কিংকে ঠেলে সরিয়ে দিচ্ছে বুকের ওপর থেকে। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে পাওয়ার পর আয়নায় মুখের চেহারা দেখে শিউরে উঠলাম। এর চেয়ে মৃত্যুও ভালো ছিল। সেই থেকে মুখ ঢেকে নির্জনে থেকেছি। জখম জানোয়ারের মতোই মরতে বসেছি। লোকচক্ষে কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে ইউজেনিয়া রোন্ডার। কিছুক্ষণ বসে রইলাম নীরবে। তারপর দীর্ঘ শীর্ণ হাত বাড়িয়ে ইউজেনিয়া রোন্ডারের হাত চাপড়ে দিল শার্লক হোমস। সমাবর্ধনার এহেন হোমসের চরিত্রে একান্তই দুর্লভ কদাচিৎ দেখেছি। আমাদের সুদীর্ঘ সহবাসস্থান। বেচারা নিয়তির মার, দুনিয়ার বার। মিসেস রোন্ডার, আপনাকে একটা প্রশ্ন করি। লিওনার্দোর এখন কিছু খবর আছে? এই ঘটনার পর আর দেখিনি। হয়তো ওর উপর অতটা না চটলেও পারতাম। পরে আমার রং করা মুখটাই ও ভালোবাসতে পারত। কিন্তু মেয়েদের ভালোবাসা এত তাড়াতাড়ি মরে যায় না। সিংহের মুখে আমাকে ফেলে সে পালিয়েছে। আমার দরকারের সময়ে
আমাকে সে ত্যাগ করেছে, তবুও তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চাইনি। তাহলে এখন? মারা গেছে জলে ডুবে গত মাসে মার্কেটে চান করার সময়। কাগজে পড়লাম খবরটা। আর 5 নখি থাবাটা? ঠিক জানি না, তবে ক্যাম্পের পেছনে একটা সবুজ ডোবা ছিল খড়ি গর্তের তলায়, হয়তো সেখানে। যাকগে, থাবার আর কোনো দরকার নেই, কেস তো এখন শেষ। হ্যাঁ, অবশেষে এই কেসটা শেষ হলো। উঠে দাঁড়িয়েছিলাম, কিন্তু শেষ কথার শেষ সুরটা হোমসের কানেই বাজল। চাকতি ঘুরে দাঁড়িয়ে বলল, মনে রাখবেন মিস রোন্ডার, জীবনটা কিন্তু আপনার একার নয়, ওর ওপর যেন হাত না পড়ে। এই জীবন আর কারোর কাজে লাগবে কি? সেটা আপনি জানলেন কি করে? মুখ বুজে সয়ে যে শিক্ষা পাওয়া যায় অসহ্য এই দুনিয়ায়, তার চাইতে বড় সম্পদ আর কিছু আছে কি? জবাবটা এলো ভয়ঙ্করভাবে। ঘুমটা তুলে আলোর সামনে এসে দাঁড়ালো সেই ভদ্রমহিলা। সহ্য করতে পারবেন? কি ভয়ঙ্কর, কি বিভৎস! হাড়ের কাঠামো, একসময় যে মুখ ছিল এখন যা নেই। পৃথিবীর কোনো ভাষায় তা বর্ণনা করা সম্ভব নয়। বড়ই অদ্ভুত, সুন্দর বাদামি দুটো চোখ কেবল মুখের ধ্বংসাবশেষের মধ্যে থেকে এক দৃষ্টে চেয়ে রইল আমাদের পানে, গভীর অনুকম্পায় এবং অপরিসীম প্রতিবাদে। দুহাত তুলে যেন বাধা দিল হোমস এবং আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো বাইরে। দুদিন পরে হোমসের আস্তানা যেতেই সগর্বে ম্যান্টাল পিসের ওপর রাখা একটা ছোট নীল শিশির দিকে আঙুল তুলে দেখালো। ওই শিশির গায়ে বিষের লাল লেবেল। ছিপি খুলতেই নাকে ভেসে এলো বাদামের মিষ্টি গন্ধ। পরশে অ্যাসিড? আমি প্রশ্ন করলাম। হ্যাঁ, পোস্টে এসেছে, আর সেই সঙ্গে চিঠিটা। প্রলোভন সম্বরণ করলাম, উপদেশ গ্রহণ করলাম। ওয়াটসন, সত্যিই বুকের পাটা আছে তার। শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ভিলেট লজার। ওয়াটসনের ভূমিকায় অয়ন, মিসেস মেরিলোর ভূমিকায় পায়েল, মিসেস রোন্ডারের ভূমিকায় মৌবনী, আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য, পোস্টার ও গ্রাফিক ডিজাইনে অয়ন, পর্ব পরিচালনায় টিম কপ্পের রেডিও। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম কপ্পের রেডিও।